বিরুদ্ধে এরকম মন্তব্য আসছে যে, যেমন আমরা জামাত ইসলামের কাছ থেকে শুনেছিলাম যে এক জালিমকে বিদায় করেছি আরেক জালিমকে আনাবার জন্য নয়, বা এক তরুণরা বলেছিল এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে আরেক ফ্যাসিস্টকে আনার জন্য না। ওই তারপরে বিভিন্ন ইসলামিক দল আজহারিকে যেমন দেখলাম। এদের মধ্যে, তরুণদের মধ্যে একটা একটু একটু শেষ করি প্রশ্নটা, আপনি আমাকে নিশ্চয়ই পুরোটাই বলবেন ডক্টর রিপন, যে তরুণদের মধ্যে আহ, না, তরুণ আজহারি যেমন বলছে, আমি একটু শেষ করি প্রশ্নটা। তারা বলছেন যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। চরমনায়ের পীর মুফতি রেজাউল করিম তিনি বলছেন যে তারাও আপনারা যে দ্রুত নির্বাচন চাচ্ছেন তার সমালোচনা করে বলছে আপনারা মনে করেন আপনারা অনেক তাল গাছ হয়ে গেছেন, আসলে আপনাদের পায়ের নিচে মাটি সরে গেছে, মানুষ চাঁদাবাজ দখলদারি খুনিদের দেখতে চায় না। মানে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামিক দলগুলোর মধ্যে বা নেতাদের মধ্যে এরকম মনোভাব কেন? ধন্যবাদ। এটা তারা বলতে পারবেন তাদের মনোভাব কেন। আমি যদি বলতে চাই চরমোনাই, তো সেই চরমোনাই যারা আপনার আওয়ামী লীগের অধীনে বহু নির্বাচনে অংশ নিয়েছেন, মেয়র নির্বাচনে অংশ নিয়েছেন, সবকিছু তারা করেছেন, করে দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ব্যবস্থাটাকে তারা বরং জায়েজ করেছেন। এইসব ব্যবস্থা না করলে তারা ক্ষমতায় আসলে বিরোধী দলে আসে, যেন আওয়ামী লীগ আসে, এইটা হচ্ছে বিএনপির একটা চাওয়া বা প্রত্যাশা। মানে এই প্রসঙ্গে কি বলবেন? বিশ্লেষকদের অনেকেই বলছেন, সেদিন দেখছিলাম প্রফেসর শাহিদুজ্জামান আম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনিও এরকম একটি বিশ্লেষণ দিচ্ছেন। আপনাদের আসলে এই এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি বলবেন পাল্টা? ধন্যবাদ আপনাকে। আসলে সমস্ত কিছুর ভেতর পলিটিক্যাল ইনডিউসমেন্টের একটা ব্যাপার আছে। তো যারা এই ধরনের ভাবনা ভাবেন, এই গত 15 বছরে তো সবচেয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত, আমাদের দল সবচেয়ে বেশি নিগৃহীত, আমাদের দলের নেতা কর্মীরা গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, কারাগারে গিয়েছেন, সাজা প্রাপ্ত হয়েছেন। আমাদের কোন দায় পড়লো? কেন দায় পড়বে যে আমরা আওয়ামী লীগকে রিহ্যাবিলিট করতে যাব? তারা তো একেবারে আমাদের গোড়ায় আমাদের হাত দিয়েছিল। আমাদের নেতা জিয়াউর রহমান এক্সিস্টেন্স, জিয়াউর রহমান আমাদের, আমাদের তো, আমাদের দলের ভাবমূর্তি, আমাদের দলের আদর্শিক নেতাই তো জিয়াউর রহমান। তার ভাবমূর্তি ডিমিনিশ করার জন্য আওয়ামী লীগ এখনো কোনো কাজ করে নাই, সবকিছু তো করেছে। তাকে তো পাকিস্তানি এজেন্ট বানানো পর্যন্ত বাকি রাখিনি। এটাও তো একজন রাজনৈতিক কর্মী, এই দলের কর্মী, সে আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে। শুনুন, সেই দলটি যারা আমার নেতাকে যারা অসম্মানিত করেছে, অপমানিত করেছে, সেই দলের সাথে আমার আপোষের কোনো কারণ নেই। এটা তো খুব ক্লিয়ার কথা। আমি জানি না প্রফেসর শাহিদুজ্জামান উনি কি সরলীকরণ করলেন। এখন আমরা যদি বলি নির্বাচন চাই, নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত আপনার কি বলেন মানে ফর্মালি নিষিদ্ধ না হবে, তারা তো নির্বাচনে অংশ নিতেই পারে। যেমন আপনার খেয়াল আছে 1979 সালে, 1979 সালে যখন জাতীয় সংসদ, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হলো বাংলাদেশে, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, করে তো সেখানে মধ্যে তারা 38টা বা 39টা সিট তারা পেয়েছিল, তাদের বিরোধী দলের নেতা ছিলেন মিস্টার আসাদুজ্জামান, অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব। তো সুতরাং আপনারা আওয়ামী লীগকে যাদের এত আশঙ্কা, যাদের এত আশঙ্কা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই তো পারেন, তাহলে তো লেঠা চুকে যায়। আমাদের আমাদের মানে কাঁধে এটা না চাপিয়ে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, সোজা কথা। যদি এটা যেহেতু এটা চাচ্ছেন করে দেন। আর ওই যে ববি হাজত যেটা কথা বলেন, এটা যারা করবে না তারা দেশের শত্রু, মুক্ত, এগুলো তো হাসিনা মার্কা কথাবার্তা। হাসিনা এই হাসিনা ওবায়দুল কাদের যে ভাষায় কথা বলতো, তাদের মধ্যে এই ধরনের একটা অ্যাটিচিউড আছে। হাসিনা কি বলতো? যারা উন্নয়ন চায় না তারা দেশের শত্রু, যারা এইটা চায় তারা মানে মানে পাকিস্তানের এজেন্ট, যারা ওইটা চায় তারা অমুকের এজেন্ট, এইসব কথাবার্তা শেখ হাসিনা বলতো, এসব কথাবার্তা ওবায়দুল কাদের বলতো। আমাদের তরুণ সমাজের কাছে তো আমরা মানে হাসিনার প্রেতাত্মা তাদের উপর ভর করি, এটা তো নিশ্চয় আমরা চাইবো না, তাই না? আমি ববি আজাদের সাথে ভেরি মাচ একমত। উনি যেটা বলেছেন, তারা যা চাচ্ছেন, তারা যে কথাটি বলছেন, আমার তো মনে হয় না তাদের চাওয়ার সাথে আমাদের চাওয়ার একটা বিস্তর ফারাক আছে, তা আমি মনে করি না। তারা সংস্কার চাচ্ছেন, আমরাও সংস্কার চাচ্ছি। তারা কি নতুন কোন সংস্কারের কথা বলেছেন? আমাদের দলের তরফ থেকে তো 31 দফার কথা বলেছি। আমার জানা মতে আদার দেন গভর্নমেন্টের সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবের বাইরে তরুণরা তারা নিজেরা কোনো কিছু সংস্কারের কথা বলেছেন বলতে আমার জানা নেই। আমি এখন, আপনি কি শুনেছেন কিনা আমি জানি না, শুনেছেন কি তারা আসলে? আসলে এটার বাস্তবায়ন চাচ্ছে, তারা এখন বলছে এটার বাস্তবায়নও এই সরকারের হাতে থাকতে হবে। তাদের দাবিটা এটা, সংস্কারের নতুন আইডিয়া হয়তো তারা দিচ্ছে না, কিন্তু তারা এই বাস্তবায়নটা চাইছে। মানে তরুণদের কাছ থেকে যেমন একটা, ডক্টর এই ডক্টর এই রিপন, এই যে তারা তরুণদের কাছ থেকে যেমন একটা একটা মানে আপনাদের সাথে একটা মত বিভেদের জায়গা দেখা যাচ্ছে, বা একটা দূরত্ব বাড়তে দেখা যাচ্ছে বিভিন্ন মত কেন্দ্র করে বা বিভিন্ন প্রসঙ্গকে কেন্দ্র করে। মানে নানান দিক থেকেই আপনাদের বিরুদ্ধে, আমি বলছি বিএনপির বিরুদ্ধে এরকম মন্তব্য আসছে যে, যেমন আমরা জামাত ইসলামের কাছ থেকে শুনেছিলাম যে এক জালিমকে বিদায় করেছি আরেক জালিমকে আনাবার জন্য নয়, বা এক তরুণরা বলেছিল এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে আরেক ফ্যাসিস্টকে আনার জন্য না। ওই তারপরে বিভিন্ন ইসলামিক দল আজহারিকে যেমন দেখলাম। এদের মধ্যে, তরুণদের মধ্যে একটা একটু একটু শেষ করি প্রশ্নটা, আপনি আমাকে নিশ্চয়ই পুরোটাই বলবেন ডক্টর রিপন, যে তরুণদের মধ্যে
তরুণ আজহারি যেমন বলছে, আমি একটু শেষ করি প্রশ্নটা। তারা বলছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। চরমোনাইয়ের পীর মুফতি রেজাউল করিম তিনি বলছেন যে তারাও আপনারা যে দ্রুত নির্বাচন চাচ্ছেন তার সমালোচনা করে বলছে আপনারা মনে করেন আপনারা অনেক তালগাছ হয়ে গেছেন, আসলে আপনাদের পায়ের নিচে মাটি সরে গেছে, মানুষ চাঁদাবাজ দখলদারি খুনিদের দেখতে চায় না। মানে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামিক দলগুলোর মধ্যে বা নেতাদের মধ্যে এরকম মনোভাব কেন? ধন্যবাদ। এটা তারা বলতে পারবেন তাদের মনোভাব কেন। আমি যদি বলতে চাই চরমোনাই, তো সেই চরমোনাই যারা আপনার আওয়ামী লীগের অধীনে বহু নির্বাচনে অংশ নিয়েছেন, মেয়র নির্বাচনে অংশ নিয়েছেন, সবকিছু তারা করেছেন, করে দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ব্যবস্থাটাকে তারা বরং জায়েজ করেছেন। এইসব ব্যবস্থা না করলে আওয়ামী লীগকে আমরা যেভাবে নির্বাচন বয়কট করা শুরু করছিলাম, যদি চরমোনাই সাহেবরাও যদি আপনার এই ধারাটা অনুসরণ করতেন, তাহলে আওয়ামী লীগের সরকারের বিদায় হয়তো আরো আগে হতো। বরং এদের ওই অ্যাক্টিভিটির কারণে আওয়ামী লীগ সরকার প্রলং করেছে। এক, আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কার পায়ের তলায় মাটি আছে কি না আছে এটা তারা খুব ভালো করে জানেন। শুক্রবার দিন একটা জমায়েতের ডাক দিলে জুম্মার দিনে জমায়েত করা আর সারা সারা সপ্তাহ জমায়েত করা তো এক জিনিস না। গেল এক। তো এখন আপনার এই আমি কোনো অনৈক্যের কথা বলবো, আর জামাতের জামাতের যে টোন, আজহারি সাহেব নিজে যে এসে এত কথা বললেন, আজহারি সাহেব নিজে 1 বছর আগে ভেগে গেলেন কেন? উনিও তো ভেঙে গেছেন, মানে নিজে নিরাপত্তা কারণে উনি তো দেশে থাকতে পারেননি। তো সুতরাং একটা চাপে, একটা ফ্যাসিজমের চাপের মধ্যে তো আমরা কম বেশি সবাই ছিলাম। সুতরাং একটা মুক্ত অবস্থার মধ্যে এখন আমিও কথা বলছি, আপনি কথা বলছেন, আজহারি সাহেব কথা বলছেন। আজকে এইভাবে বিষয়গুলো নেওয়া বোধহয় ঠিক হবে না। যেই দলটি গত 15 বছর রিলেন্টলেসলি ফাইট করেছে, তাই না, এই এই দলটির পেছনে জনগণের মানে শক্তি ছিল, জনগণের সমর্থন, সেটা তো অপ্রকাশিত না। সুতরাং এই কথাগুলো কেন মানে তারা বলেন। আবার জামাতের কথা আপনি যে উদাহরণ টানলেন, আমি তো আবার পরক্ষণে আবার যদি আপনি আরো জামাতের স্টেটমেন্ট দেখেন, সেখানে দেখবেন দ্রুত নির্বাচন দিতে এই স্টেটমেন্টও জামাতের আছে, আছে না? আছে তো। আবার জামাতের কোনো কোনো স্টেটমেন্টের সাথে আমাদের তরুণদেরও কিছু কিছু বক্তব্যের কনোটেশন আছে, তাদের সুরে সুর মিলে। আমি কি তাদেরকে বলবো এরা জামাতের আরেক পিঠ? তা তো বলবো না। আমি বলতে চাচ্ছি যে মানে কোন সময় কোন প্রেক্ষিতে তারা বলছেন। এখন বিএনপি যেহেতু প্রধান রাজনৈতিক শক্তি, যদি নির্বাচনী রাজনীতি বলেন, ক্ষমতার রাজনীতি বলেন, সুতরাং মানে বিএনপি কে ধরেই তো আপনার যারা প্রতিপক্ষ, একটা তো আপনার শত্রু মিত্র নির্ধারণ করতে হয় না? খেলায় তো শত্রু মিত্র নির্ধারণ থাকে, রাজনীতিও তাই, যুদ্ধও তাই। তো সেখানে তারা স্বাভাবিকভাবে মানে মানে বিএনপি কে কল্পিত শত্রু ভেবেই, বিএনপিকে শত্রু হিসেবে শত্রু ধরে শত্রু নিয়েছে। এই তারা কথাবার্তা বলছেন। মানে রাজনীতিতে তো সবাই আমাদের মতের হবেন, পথের হবেন, তা তো আমরা মনে করি না।